আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আবারও হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খুদগড় এলাকায়। আবারও হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খুদগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বাদল মুর্মু, বয়স আনুমানিক 38 বছর। জানা গেছে নয়াগ্রাম ব্লকের কেশর রেখা রেঞ্জে গত 2-3 দিন ধরে প্রায় 40 থেকে 50টি হাতির দল আছে। সেই দলটির বেশ কয়েকটি হাতি খুদগড় এলাকায় প্রবেশ করেছে। বৃহস্পতিবার সকালে বাদল মুর্মু হাতি দেখতে গিয়ে হাতির সামনে পড়ে গেলে একটি হাতি বাদল মুর্মুকে তুলে আছাড় মারে। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে পাঠিয়েছে। ऐसे बकबी नहीं है, बकबी नहीं है, बकबी नहीं। वीडियो देखा जाओ ना भी इतिहास है। हाँ ये छोटा वीडियो करी 30 सेकंड मारे ওইটা যদি খেতা ওই ছানা গাছে তো আরা গেছে ওইটা যদি খেতা তো এইটা ওসব জায়গা দিয়ে বীজ উঠিনি আমরা এইদিকে পালাই নিব এই তাই হলে কিটা সর ছড়াচ্ছে তাহলে ওই দিনে ওই লোকটাকে নাই মরাই তো তাহলে কি টাকা তো কাটি এই ওই চল যাবো क्या भाई ভালো রাসালা চাল লই নে তুই ধান কাট ওই এই হাতিটা একলাই কোন দিলে চলি না আরো আছে আজকে হ্যাঁ এ চলটা ইধার পাইলাই গেল আমি খেজুর তলা বসে আছি আচ্ছা ওটা দেখে যাম নাই আমি ওঠা বসে গেলে তখন কোন না যে যখন ছাগল নিয়ে ঘর আসছি তখন দেখছি এলা কি দ্বীপ গেছিবে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপিত হলো তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে। কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির উদ্যোগে 21শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হলো তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে। মহকুমা সংগঠন 80-র দশকের শুরু থেকেই মৎস্যজীবীদের পাশে থেকে নানা দাবি দেওয়া আদায়ের লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। দীঘা থেকে সুন্দরবন 170 কিমি উপকূল এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, তাই তাদের দাবি এত পরিমাণে গরিব দুস্থ মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করবে। তাই বিশ্ব মৎস্যজীবী দিবসকে সামনে রেখে সারা বাংলা মৎস্যজীবীদের একই আওয়াজ, জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের নিতে হবে। জল জঙ্গল জমিনের অধিকার মৎস্যজীবীদের সাংবিধানিক অধিকার স্বীকৃতির সাথে সাথে মৎস্য ব্যবসা, মৎস্য চাষ, মৎস্যদের অতি সত্তর মৎস্যজীবী পরিচয়পত্র প্রদানের দাবিতে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনকে সামনে রেখে এগিয়ে চলছে। বিশ্ব মৎস্যজীবী দিবস সর্বাত্মক পালনের ডাক দিয়ে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে রাজ্যের মৎস্যজীবী চাষীদের স্বার্থে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাঁথি মহকুমা মৎস্যজীবী নেতা লক্ষ্মীনারায়ণ জানা বলেন, মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত করতে সংগঠনকে আরো মজবুত করতে হবে। আগামী দিনে কলকাতায় মৎস্যজীবীদের নিয়ে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ জানা। এই মুহূর্তে মাছের পাপড়ের প্রচুর ডিমান্ড আছে। কেন আপনারা মাছের পাপড়ের ছোট ছোট ইন্ডাস্ট্রি নামবেন না? ছোট ছোট ড্রাই ফিশ ইন্ডাস্ট্রি অনেক স্কিম রয়েছে। এখনো মাছ চাষ পর্যন্ত আমাদের লক্ষ্য যোজনার সুযোগগুলো রয়েছে। আপনারা আরো বিস্তারিত শুনবেন আমাদের মাননীয় মন্ত্রীমশাইয়ের কাছ থেকে করে আমাদের সবার আনুষ্ঠানিক কাজ শুরু করার জন্য লক্ষ্য অবগত করব। সব আছে আগামী দিনে হ্যাঁ উত্তরীয় মোমেন্ট এবারে সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের জেলা
সকলের সামনে আমাদের প্রিয় জায়গার সুরক্ষা এই 27তম বিশ্ব মৎস্যজীবী দিবসের প্রাক্কালে তিনি তার সুবক্তব্য রাখেন। আমরা সকলে তাকে বক্তব্য 2024 আজকের তন্ত্র সুবর্ণ জয়ন্তী হবে। আমাদের নেতৃত্ব মৎস্যজীবী সংগঠনের নেতা আবার লক্ষ্মীনারায়ণ জানার আহ্বান আমরা প্রত্যেকেই সমবেত হয়েছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা আপ্লুত। সর্বস্তরের মৎস্যজীবী মানুষের সাথে আমরা মিলিত হতে। আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত আছে স্বামী নিত্য প্রধানমন্ত্রী মহারাজ। কিন্তু মানুষ ভাবে কি সেই চিন্তার কারণে নেই। তাদের প্রোগ্রামের লোক মাঠে খাবারের চিন্তার কারণে নেই। ফলে পর্যটন মরশুমের আগেই পূর্ব মেদিনীপুর জেলার বড় পর্যটন শিল্প দীঘার পরই মন্দারমণি। আর সেই মন্দারমণি নিয়ে রাজ্য প্রশাসনের একটু ধীরে চলনীতি। ইতিমধ্যে পরিবেশ আদালতের 22 সালের নির্দেশের মান্যতা দিয়ে জেলা শাসকের একটি নোটিশ ঘিরে শুরু হয় বিতর্ক। পর্যটন মরশুমের আগেই পূর্ব মেদিনীপুর জেলার বড় পর্যটন শিল্প দীঘার পরই মন্দারমণি। আর সেই মন্দারমণি নিয়ে রাজ্য প্রশাসনের একটু ধীরে চলনীতি। ইতিমধ্যে পরিবেশ আদালতের 22 সালের নির্দেশের মান্যতা দিয়ে জেলা শাসকের একটি নোটিশ ঘিরেই শুরু হয় বিতর্ক। মন্দারমণি এলাকার 140টির বেশি হোটেল ভাঙার নির্দেশ নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে মান্যতা দিতে গিয়েই জেলা প্রশাসন বনাম রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। যদিও গতকালের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন এ বিষয়ে জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, তাই সমগ্র বিষয় নিয়ে ওনার কোনোই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের চিন্তাভাবনা পর্যটন ভিতকে আরও মজবুত করবে, তাতে হোটেল ভাঙার বিষয় থাকবে না আপাতত। প্রসঙ্গত, রামনগরের বিধায়ক অখিল গিরি 140টির হোটেলের তালিকা নিয়ে রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা করে সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত হোটেলগুলি না ভাঙার নির্দেশ দিয়েছেন গতকাল। এটার জন্য প্রথমে আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার ব্যক্তিগতভাবে বা আমাদের মন্দারমণি পর্যটন বিভাগ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 10 দিন আগে যে নোটিশ আমরা জেলা প্রশাসক থেকে পেয়েছিলাম তাতে আমাদের প্রায় প্রত্যেকেরই খাওয়া ঘুম উড়ে গেছিল। তো আজকে দুপুরের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সংবাদ পাওয়ার পরে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। এজন্য এখন আমরা একটু মানে বেঁচে থাকার একটা কিছুটা পেয়ে যাচ্ছি, বেঁচে থাকার মতো একটা স্বস্তি পাচ্ছি। দাদা, আপনি তো হোটেলের মালিক একজন, আপনার যেখানে আগামীকাল যেখানে হোটেল ভাঙার কথা ছিল, যেখানে মুখ্যমন্ত্রী সেটা ভাঙার নির্দেশ দিলেন, কেমন লাগছে? না, অত্যন্ত ভালো লাগছে। আমরা দীর্ঘ নোটিশ পাওয়ার পর থেকে পুরো এলাকাবাসী এবং এই হোটেল ব্যবসার সঙ্গে যারা জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক মানুষ এর মধ্যে জড়িত ছিলেন, তারা সবাই চিন্তিত ছিলেন, সবাই কান্নাকাটি শুরু করেছিলেন, মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল। তো আজকে সম্মানীয় আমাদের বিধায়ক অখিলবাবুর দ্বারা আমরা এই যে ভাঙার লিস্টটা ছিল সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম যাতে সিএম ম্যাডামের কাছে পৌঁছায়, এবং উনি যথারীতি তাই করেছেন।
এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি এতগুলো পরিবারের দিকে তাকিয়ে যে ভাঙার অর্ডারটা ছিল সেটাকে উনি রদ করেছেন এবং ভাঙার বিপক্ষে রায় দিয়েছেন উনি বা মতামত জানিয়েছেন। এই জন্য আমরা আপনাদের দ্বারা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অবশ্য ধন্যবাদ জানাচ্ছি মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনার নাম? চিত্তরঞ্জন দাস। বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার, স্মার্টলি টাকা লুটের যন্ত্র, স্মার্ট প্রিপেড মিটার বাতিল সহ গ্রাহক সমস্যা সমাধানের দাবিতে জেটেম এর নিকট বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার, স্মার্টলি টাকা লুটের যন্ত্র, স্মার্ট প্রিপেড মিটার বাতিল সহ গ্রাহক সমস্যা সমাধানের দাবিতে জেটেমের নিকট বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার জোনাল ম্যানেজারের কাছে এই ডেপুটেশন দিতে 5 জেলার সহস্রাধিক গ্রাহকরা মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছালে গ্রাহকরা বিক্ষোভে পেটে পড়েন। ক্ষুদিরাম মোড়ে হয় প্রতীকী পথ অবরোধ, পোড়ানো হয় স্মার্ট মিটার, ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জের প্রতিলিপি। অগ্নিসংযোগ করেন অ্যাবেকার রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। সেখান থেকে মিছিল ফকির কুয়াস্থিত জোনাল ম্যানেজারের দপ্তরের অভিমুখে রওনা দেয়। জোনাল ম্যানেজারের গেট বিশাল পুলিশ বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা ছিল। গ্রাহকরা গেটে প্রবল বিক্ষোভ দেখান। গেটে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। জোনাল ম্যানেজারের দপ্তরের সম্মুখের রাস্তা 1 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে থাকে। চলে বিক্ষোভ সভা। অ্যাবেকার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মধুসূদন মান্নার নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের সভাপতি অধ্যাপক জয়মোহন পাল, সম্পাদক শঙ্কর মালাকার, পুরুলিয়ার সম্পাদক গৌতম হাতি, বাঁকুড়া জেলা সম্পাদক স্বপন নাগ এক প্রতিনিধি দল জেটেম এর কাছে ডেপুটেশন দেন। আগে থেকে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও গ্রাহকদের সদুত্তর দিতে না পারার ভয় জেটেম পালিয়ে বেরিয়েছেন। এই খবর বাইরে আসায় অবরোধ চলতে থাকে। অন্যান্য অফিসাররা স্মারকলিপি গ্রহণ করে পদক্ষেপ গ্রহণের কথা বলেন। অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবাংলায় কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার দাবিতে আজকে জোনাল ম্যানেজার নিকট বিক্ষোভ ডেপুটেশনের দলের যোগ। এই দিল্লিতে যেখানে 2 টাকায় উঠে বিদ্যুৎ দেওয়া আছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে নয় কেন? জবাব দাও। কি কর্মসূচি ছিল আজকে? অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার থেকে এই মেদিনীপুরের জোনাল ম্যানেজারের কাছে বিক্ষোভ ডেপুটেশন ছিল। জনগণকে টাকা লুট করার যে যন্ত্র স্মার্ট মিটার বসাতে চাইছে তার বিরুদ্ধে, মিনিমাম চার্জ বাড়িয়ে যে ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দিতে চাইছে তার বিরুদ্ধে, এবং সেখানে পরিকাঠামো, মাসের খুঁটিতে লাইন, টেম্পোরারি কানেকশনের পয়সা ফেরত হচ্ছে না, অম্বুডসম্যানের অর্ডার পকেটে করে নিয়ে ঘুরছে, কার্যকরী করছে না, এই সমস্ত বেআইনি কাজ কোম্পানি করে চলেছে। পরিকাঠামোর পরিষেবার ক্ষেত্রে একদম আনস্মার্ট, সেখানে স্মার্ট মিটার লাগানো কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এই দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ হলো। এখানে স্মার্ট মিটারের প্রতীকী পোড়ানো হয়েছে এবং এখানে জেডেমের কাছে ডেপুটেশনে যাওয়া হয়েছিল, কপি দেওয়া হয়েছে। কোন কোন জেলা থেকে এসেছিল? এখানে 6টা জেলা থেকে এসেছিল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। রাজ্যগত কি কর্মসূচি? রাজ্যগত এই স্মার্ট মিটারের বিরুদ্ধে সমস্ত গ্রাহকের স্বাক্ষর সংগ্রহ করে ডেপুটেশন দেওয়া এবং স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি এলাকায় গড়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে কি কর্মসূচি অল ইন্ডিয়াতে? অল ইন্ডিয়াতে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে দিল্লি অভিযান হবে সম্ভবত মার্চে। আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস, আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের। বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়িতে শহীদ স্মৃতিচারণ ও বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিলেন ঝাড়গ্রামের প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ।
বুধবার সন্ধ্যায় তিনি প্রথমে এসে শহীদদের স্মৃতিতে তাদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত সকল ক্লাব সদস্যদের পাশাপাশি বিজেপি দলের কর্মী সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারপরে এলাকার বিজেপি কর্মীদের ও ক্লাব সদস্যদের কাছ থেকে এলাকার অভাব অভিযোগের কথা তিনি শোনেন। পরে ক্লাব সদস্যদের হাতে ফুটবল ও এলাকার মহিলাদের হাতে চকলেট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন, একজন পুলিশ আধিকারিক এসেছিলেন, আমাকে তিনি নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন। আমি ওনাকে বলি, আমার নিরাপত্তার প্রয়োজন নেই, আপনাদের প্রয়োজন হলে বলুন, আমি নিরাপত্তা দেব। এছাড়া তিনি আরও বলেন, আমি জঙ্গলমহলকে ভালোবাসি, শুধু একবার নয়, বারবার আমি জঙ্গলমহলে আসব। এছাড়া বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, আমি জঙ্গলমহলকে 7 বছর দিয়েছি, মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমার তৈরি হয়েছে। মাও মুক্ত জঙ্গলমহল গড়ে তোলা নয়, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই ছিল আমার প্রধান লক্ষ্য। সেই সঙ্গে তিনি বলেন, জঙ্গলমহলের মানুষ বিভিন্ন দিক থেকে বঞ্চিত, তাদের কথা শোনা উচিত। তারা চায় মন খুলে তাদের মনের কথা বলতে, তাদের কথা শোনার জন্য এখানে এসেছি। আরও বিভিন্ন এলাকায় আগামী দিনে যাব, মানুষের সাথে কথা বলবো, অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনবো। শুধু ভোটের সময় বাটি হাতে নিয়ে আসলে মানুষ ভোট দেবে না, ওদের কথাও আমাদের শুনতে হবে। জঙ্গলমহলকে শহরের কাছাকাছি নিয়ে আসতে হবে, তাহলে দূরত্ব কমবে, মানুষের উন্নয়ন হবে। জঙ্গলমহলের ছেলেদের মেয়েদের শহরে ফুটবল খেলায় নিয়ে যাওয়া হচ্ছে না, অথচ মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ অন্য জায়গা থেকে খেলোয়াড় নিয়ে আসছে। জঙ্গলমহল এলাকায় অনেক ভালো ফুটবল খেলোয়াড় রয়েছে। এছাড়াও তিনি আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে বলে জানান। আদিবাসীদের উন্নয়ন হয়নি, কেবলমাত্র মুখে উন্নয়নের কথা বলা হচ্ছে। তিনি বলেন, জঙ্গলমহলের মানুষের কথা দিল্লিকে বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবো। আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে শুনবো, সব সমস্যা চাইবেন তাই পাবেন। আপনি পরম পুরুষ চান রামকৃষ্ণ দেব, মা শারদা, আপনি যাকে চাইবেন, আপনার পণ্ডিত রঘুনাথ মুর্মু, আপনাদের এদের দিকে তাকান, সিধু কানু, বিরসা মুন্ডা, যেদিকে তাকাবেন এই বাংলা থেকে, এই বাংলার যে গরিমা, এই বাংলার যে গর্ব, সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে আমাদের একসাথে এক কথায় এক ভাষায় কথা বলতে হবে, এক চোখে তাকাতে হবে, এক ভাবনা নিয়ে চলতে হবে। যে যাই বলুক, অনেক বাজে লোক আছে, অনেক বাজে লোক ভয় দেখাবে, অনেক বাজে লোক অন্যায় কাজ করবে, অনেক বাজে লোক দরজায় এসে খটখটাবে। ভয় পাবেন না, জীবন এবং মৃত্যু একবারই হয়, একবারই এসেছেন, একবারই যাবেন। ভয় পাওয়ার কোনো এখানে জায়গা নেই, ভয় পাবেন না, ঠিক আছে? আপনারা খেলাধুলো করতে আরম্ভ করুন, আপনারা আবার পাড়া প্রতিবেশীতে বসে আলোচনা করতে আরম্ভ করুন। আমি আসবো, আপনাদের পাড়ায় পাড়ায় যাব, এখানে যারা মারা এসছেন, আমি প্রত্যেকের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে বসে আপনাদের কথা শুনবো, আপনাদের কথা নরেন্দ্র মোদীজিকে আমি বলে পাঠাবো, লিখে পাঠাবো, ঠিক আছে? এই কথা দিলাম। মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলো। এখানে বেনাচাপড়া বলুন, কঙ্কাল কাণ্ড বলুন, নিতাই বলুন, বানতালা বলুন, তাপস্বী মালিক বলুন, শাহীবাড়ির কাহিনী বলুন, কাহিনী বলতে বলতে দিন শেষ হয়ে যাবে। 34 বছর ধরে তারা বাংলার উপরে লাখ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে চলে গেল। তারপরে এলো পরিবর্তনের ডাক দিয়ে আরেক সরকার, কিন্তু এত বছর পরে সেই 34 বছর ধরুন, আর এর 2011 থেকে 2024 13 বছর ধরুন, তাহলে 47 বছর ধরে কি উন্নয়ন আপনারা পেয়েছেন? 47 বছর তো একটা মানুষ বুড়ো হয়ে যায়। কি উন্নয়ন তাহলে আপনারা পেলেন? কি উন্নতির মুখ দেখলেন? আজকে যদি আপনাদের বাড়ির কাছে রাস্তাটা ঠিক না হয়, বাড়ির মাথায় যদি ছাদটা পাকা না হয়, ইংরেজি মিডিয়াম স্কুল যদি না যেতে পারে আপনার ছেলে বা মেয়ে, স্বচ্ছ পরিষ্কার জল যদি না পান, সরকারি একটা করে চাকরি যদি না পান, তাহলে কি হলো? আর বাড়ির কাছে যদি হাসপাতাল ভালো না পান, আর যদি আপনাদের সরকারি সহায়তায় যদি সেই হাসপাতালে চিকিৎসা না পান, তাহলে কি দাঁড়ালো?
তাহলে কি দাঁড়ালো? আপনারা যখন ভারত মাতা কি জয় বলছেন, তখন তো আপনারা ভারতবর্ষের নাগরিক, ভারত মাতার সন্তান হয়ে আজকে এই জিনিস আমরা দেখছি কেন? গ্যারেন্টি সেরাও নেই, তাহলে আর কি? তাহলে খেতেই খাবো আমরা, বলুন। না শুধু তো চাকরি না, আরো তো সব দিক থেকে কোনো কিছুই আমরা পাই না, কোনো কিছুই নেই। আমরা লক্ষ্মীর ভান্ডার আমি পাই, কোনো কিছুই নেই, আমরা কোনো পাইনি কোনো কিছু। এই তো সরকারি অবস্থা। তাহলে একটা সরকারি প্রকল্প সেটা কেউ পাবে কেউ পাবে না এরকম হবে কেন? তাই না? একটা সরকারি প্রকল্প তো, তা তো নিশ্চয়ই। আমি বেছে বেছে সরকারি প্রকল্প দেবো কেন? সংবাদ এই পর্যন্ত। নমস্কার।